আসসালামু আলাইকুম এবং আদাব। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ এবং শুধু একজন চিকিৎসক হিসেবে নয়, সামাজিক এবং রাজনৈতিক পরিচয়ে যিনি অনন্য। স্যার আমাদের এই সিলেটে একজন কৃতি সন্তান, যেটি আসলে অনেকেরই অজানা। তো স্যারকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং স্যারের কাছ থেকে আমরা শুনবো যে আমাদের সিলেট নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্যার যে আসলে এই সিলেটের সন্তান এবং এই সিলেটের জন্য কিছু করতে চান সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। তো স্যার, প্রথমেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাভিউ স্টুডিওতে। স্যার, আপনি সিলেটের একজন সন্তান, এটি আসলে অনেকেরই অজানা। তো এই বিষয়ে যদি স্যার একটু কিছু বলতেন। জিনিসটি আমার জন্য আসলে আরও বেশি বেদনাদায়ক। প্রেক্ষাপটটা এমন যে আসলে আমার পূর্বসূরীরা, আমার পরিবারের যারা অগ্রজ, তারা বেশিরভাগই সরকারি চাকরিতে ছিলেন। তো আমার দাদা বাংলাদেশের ফরেস্ট বিভাগে কাজ করতেন, ব্রিটিশ ফরেস্ট বিভাগে, এবং তার অবসর জীবনটা তিনি চিটাগাংয়ে ছিলেন। এবং তারপর যেহেতু আমার বাবা নিজেও সরকারি চাকরিজীবী ছিলেন, ফলে সারা জীবন ট্রান্সফারে কাজ করেছেন, চাকরি করেছেন। এই সমস্ত নানা কারণে আমাদের একটু যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, যে কারণে হয়তো অনেকে জানেন না যে আমার দেশের বাড়ি সিলেট। তো এখন তো বিশ্বায়নের যুগ, এখন আমরা তো আর বলি আমরা গ্লোবাল ভিলেজের মানুষ। সো সেই প্রেক্ষাপটে হয়তো বলা ঠিক না যে আমার বাড়ি সিলেট বা আমার বাড়ি অমুক জায়গায়, কিন্তু তারপরে যেটা বাস্তবতা, যে যেখানে বাপদাদার শেকড়, সেই জায়গার প্রতি একটা আলাদা আকর্ষণ বা একটা আলাদা টান থাকে। তো সেই আকর্ষণ বা টানের তাগিদেই বলুন, আমার বাবাও যখনই সুযোগ পেতেন তিনি সিলেটে আসতেন। এবং এখন জীবনের একটা পর্যায়ে এসে, মানে আমি খুব বড় কিছু হয়ে গেছি তা বলছি না, বয়সের দিক থেকে 50 পার করে ফেলেছি, এখন আমার মনে হয় যে আমরা যে যার জায়গাতে তো অনেক কাজই করি, কিন্তু আমার বাপদাদা যে মাটিতে বড় হয়েছেন, যেখানে আলো বাতাসে বেড়ে উঠেছিলেন, সেই অঞ্চলে যারা আছে, আমার যে জ্ঞান বিদ্যা তা দিয়ে যদি এই অঞ্চলের মানুষের কিছুটা উপকার হয়, সেটুকু মনে হয় আমার নৈতিক দায়বদ্ধতা, এবং সেখান থেকে কিন্তু আমার এখানে আসা আসলে। স্যার, আপনার কাছে স্যার জানতে চাওয়া যে আপনি ইদানিং স্যার কিছুদিন আগেই স্যার স্বল্প পরিসরে আমাদের এই বৃহত্তর সিলেটের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন। এই সেবাটিকে ভবিষ্যতে আরও ব্যাপক বা বিস্তৃত আকারে করার কি কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আসলে দেখুন, আমাদের দেশে একটা প্যাটার্ন আছে যে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তারা কিন্তু ছুটির দিনটাতে অনেকেই তার নিজের এলাকায় যাই বা কোনো একটি মফস্বল শহরে যাই, গিয়ে চিকিৎসা সেবা প্রদান করি। তো আমি চাই না যে আমি যে সিলেটে আসছি সেটাকে সেইভাবে কেউ দেখুক, কারণ স্রষ্টার অপার কৃপায় আমার কিন্তু ঢাকা কেন্দ্রিক একটি ব্যস্ততা আছে। ফলে যদি সেই প্রেক্ষাপটে চিন্তা করেন, তাহলে ঢাকার বাইরে যাওয়াটা আমার পেশাগত কারণে নিষ্প্রয়োজন। কিন্তু আমি যেটা মনে করেছি যে আমি যে বিষয় বিশেষজ্ঞ, বাংলাদেশে সেই বিষয় বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। আমরা এখন বলি আমরা অনেক লিভার বিশেষজ্ঞ বাংলাদেশে আছি, কিন্তু তাও আমাদের সংখ্যা 100-র আশেপাশে। এবং সিলেটে একটি বড় বিভাগ, একটি সমৃদ্ধ অঞ্চল, এখানে লিভার বিশেষজ্ঞ আছেন মাত্র 2 জন, এবং এটি এই জনসংখ্যার জন্য একেবারে অপ্রতুল। পাশাপাশি আমরা কিন্তু লিভার ডিজিজ নিয়ে অনেক কাজ করি। সাবজেক্টটা তুলনামূলকভাবে নতুন, গত 40-50 বছর ধরে বিকাশ। চিকিৎসার উপর নিত্য পরিবর্তিত হচ্ছে, এবং বাংলাদেশে আমরা লিভার ডিজিজে অনেক নতুন নতুন কাজ করি। যেমন লিভার সিরোসিস যাদের আছে, লিভার ফেইলিওর যাদের আছে, তাদের জন্য স্টেম সেল থেরাপি, কিংবা লিভার ক্যান্সার যাদের হয়ে গেছে, যাদের জন্য আসলে তেমন কিছু করার থাকে না, তাদের জন্য আরএফএ বা টেইসের মতো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো, এগুলো আমরা ঢাকাতে করছি। তো সেখানে আমি যখনই কোনো কেস ঢাকায় করি, আমার একটা কিন্তু মনে হয় যে এই কাজটা তো আমি সিলেটেও করতে পারতাম। বিশেষ করে কেউ কেউ তো জানেন যে আমার বাড়ি সিলেট, এবং তাদের মাধ্যমে আরও অনেকে জানেন যে আমার বাড়ি সিলেট। সিলেটের প্রচুর রোগী আমার কাছে আসে, এবং তাদের যে ভোগান্তি সেটা কিন্তু বেশ কষ্টদায়ক। যেমন আমি একটি উদাহরণ দিই, যে আমরা সিলেটে সম্প্রতি একটি টেইস করেছি, এটি লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা। বাংলাদেশে আমরাই শুরু করেছিলাম, ঢাকাতে প্রথম বেসরকারি খাতে। আমি শুরু করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সরকারি খাতে, এবং তারপরে নিয়ে এসেছিলাম গত মাসের মাঝামাঝি সিলেটে, বাংলাদেশের প্রথম, ঢাকার বাইরে কোথাও। এটি হচ্ছে একটি ক্যাথ ল্যাব বেসড প্রসিডিওর, যেখানে আমাদের হৃদরোগের বন্ধুরা যেভাবে হার্টের বন্ধ রক্তনালীকে স্টেন্ট বা রিং লাগিয়ে খুলে দেন, একইভাবে আমরা লিভার ক্যান্সার রোগীদের, যাদের লিভারে অনেক বড় টিউমার আছে ক্যান্সারের, বা অসংখ্য ক্যান্সারের টিউমার আছে,
আমরা তাদের লিভারের মধ্যে ঢুকে গিয়ে ভিতর থেকে কেমোথেরাপি ইঞ্জেকশন দিয়ে টিউমারগুলোকে অকেজো করে দিয়ে আসি এবং এটি ক্যাথ ল্যাবে করা, যেখানে হার্টের চিকিৎসা হয়। এই যে চিকিৎসা পদ্ধতিটি, যাই রোগীটিকে প্রথমে আমি সিলেটে করলাম, তার কথাই বলতে চাচ্ছিলাম। তিনি ঢাকা শহরে 15 দিন অবস্থান করেছেন এবং আমার সাথে দেখা করার সুযোগ খুঁজছিলেন, পাচ্ছিলেন না। তারপর তিনি লতায় পাতায় একজন পরিচিত ব্যক্তি পেয়েছেন, যিনি আমাকে চেনেন। তার মাধ্যমে তিনি আমার সাথে যোগাযোগ করলেন। তাকে আমি দেখলাম এবং দেখে আমি বললাম যে আপনাকে আমরা টেস্ট করতে চাই, এবং তাকে আমি প্রস্তাব দিলাম যে আমি আপনাকে সিলেটে টেস্ট করতে চাই। দেখুন, কাকতালীয়ভাবে সেই দিন, যেদিন তাকে রাত্রেবেলা গভীর রাতে আমি তাকে দেখলাম এবং তার সাথে আমি বললাম যে আমি সিলেটে আমি করে দিব আপনাকে, তার পরের দিন আমি সিলেটে আসলাম সকালবেলা একটি ফ্লাইটে, তিনিও সিলেটে আসলেন একই ফ্লাইটে। অর্থাৎ যে কাজটি সিলেটে এসে আমার পক্ষে করে দেওয়া সম্ভব, সেই কাজটির জন্য তাকে ঢাকা শহরে 15 দিন বসে থাকতে হয়েছে এবং 15 দিন তিনি হোটেলে ছিলেন, একজন অসুস্থ মানুষ, ক্যান্সারের রোগী, খালি আমাকে দেখানোর জন্য। এই জিনিসগুলো খুব পীড়াদায়ক। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র রোগী দেখতে আসার জন্য এখানে আমার জন্য প্রয়োজন নেই, সিলেটের মানুষেরও প্রয়োজন নেই। আমরা যেটা করতে পারি, যে আধুনিক চিকিৎসাগুলো আমরা বাংলাদেশে করছি প্রথমবারের মতো, সেগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি। তা আমি সিলেটে একটু গ্রাউন্ড ওয়ার্ক করেছি এবং আমার কাছে এটা মনে হয়েছে যে সিলেটে এই মুহূর্তে বেসরকারি খাতে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, স্বাস্থ্য অবকাঠামো, সেটির পূর্ণ ব্যবহারের বা সদ্ব্যবহারের মতো মানব সম্পদের ঘাটতি আছে, কিংবা মানব সম্পদ থাকলেও তাদের সেই ব্যাকআপটা নাই, সেই এক্সপোজারটা বা সেই সাহসটা বা সেই সহযোগিতাটা তাদের নাই, যাতে তারা এই কাজগুলো করতে পারেন। ফলে আমার আশা একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের কাজগুলো আমরা সিলেটে করব। করলে দুটো জিনিস হবে। এক, প্রমাণ করা যাবে যে খুব অত্যাধুনিক ফ্যাসিলিটি ছাড়াও কিন্তু বিশ্বমানের কাজ একটি বিভাগীয় শহরে বাংলাদেশে করা সম্ভব এবং কোনো বাড়তি খরচ না করে। দ্বিতীয় যেদিকে দেখানো সম্ভব যে এর মাধ্যমে কিন্তু প্রমাণিত হবে যে বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলো করতে পারে, করা সম্ভব। হয়তো আরও বিশেষজ্ঞরা, যাদের বাড়ি সিলেট, তারা সিলেটে সেই কাজগুলো করবেন। যাদের বাড়ি রাজশাহী, কুমিল্লা, চিটাগাং, দিনাজপুর, তারা স্ব জেলা শহরে বা স্ব এলাকায় কাজগুলো করবেন। এবং সিলেটে যারা বিশেষজ্ঞ আছেন বিশেষ করে, তারা অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন যে এই কাজগুলো করা যায়। তো এই লক্ষ্যটা নিয়ে আসা। এবং যদি আপনি আমাকে বলেন যে সিলেট নিয়ে আমার বৃহত্তর পরিকল্পনা কী, আমি একজন খুব ক্ষুদ্র মানুষ, খুব বড় পরিকল্পনা করার দুঃসাহস আমি দেখি না। কিন্তু আমার যে সিলেট কেন্দ্রিক ক্ষুদ্র পরিকল্পনা, তা হচ্ছে যে এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলো সিলেটে স্থানীয়ভাবে করা, যাতে সিলেটের মানুষ বেনিফিটেড হয় এবং বৃহত্তর দৃষ্টিতে, মানে ব্রড স্পেকট্রামে চিন্তা করলে দেশের মানুষ উপকৃত হয়। কারণ আপনি যখন একটা বড় কাজ ঢাকা থেকে সিলেট এসে করে সফলভাবে করে সাস্টেইনড ওয়েতে করতে পারবেন, তখন বাকিরাও কিন্তু উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে সারা দেশে এই কাজগুলো করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসলে নারীর প্রতি টান মানুষের সহজাত, এবং আমরা সিলেটবাসী সৌভাগ্যবান যে আমরা এমন একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ পেয়েছি, যিনি শুধুমাত্র চিকিৎসা সেবা দেওয়ার কাজ না করে চিকিৎসা ব্যবস্থার এবং আমাদের এই চিকিৎসা অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটানোর মতো একটি ভিশন রাখেন। স্যার, শুধুমাত্র স্যার চিকিৎসা ক্ষেত্র না, আরও যেরকম অনেক ধরনের আন্দোলনের সাথে এবং অনেক ধরনের কর্মসূচির সাথে স্যার আপনি জড়িত, এবং রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তোলার যে আন্দোলন, যেটি আমাদের ৭২-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা, সেইভাবে সিলেটকে আপনি কোন প্রেক্ষিতে বা কোন আঙ্গিকে দেখতে চান? দেখেন, আমরা কিন্তু খুব গর্ব করে বলি যে এই যে শহরটিতে বসে আমরা আলোচনা করছি, যে এই নির্বাচনী আসনটিতে যিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন, সেই দলটি কিন্তু বাংলাদেশ শাসন করে। এবং বাংলাদেশে এরকম দ্বিতীয় কোনো আসন আছে কিনা আমার জানা নেই। এবং আমরা যেটা সারা দেশের মানুষে বিশ্বাস করে যে হযরত শাহজালালের পূর্ণ স্মৃতিধন্য, তার স্নেহধন্য এই মাটির একটি অন্য অবদান আছে, আবেদন আছে। এবং এটি একটি প্রেক্ষাপট। আরেকটি প্রেক্ষাপট হচ্ছে, দেখুন, পৃথিবীর দেশে দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম প্রচারিত হয়েছে। খ্রিস্ট ধর্ম এবং মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে জেহাদ হয়েছে, ক্রুসেড হয়েছে, যে যেভাবে দেখে। পৃথিবীর খুব কম ভূখণ্ডই আছে যেখানে কিন্তু তরবারির মাধ্যমে ধর্মপ্রচার করা হয়নি। এবং সেটি কিন্তু অন্যতম জায়গা হচ্ছে সিলেট। এখানে কিন্তু রক্তপাত ঘটিয়ে ধর্মপ্রচারই করা হয়নি। এখানে হযরত শাহজালাল এবং তার অনুসারীরা ভালোবাসা দিয়ে মানুষকে জয় করেছিলেন, এবং সেই ভালোবাসাটা কিন্তু খালি বাংলা নয়, বিয়ন্ড বেঙ্গল, ভারতের এই মানে অখণ্ড ভারতের এই অংশেই কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট রেখেছে। এবং আপনি যদি একটু বিশ্বের প্রেক্ষাপটে দেখেন, এই যে সুফি ইসলাম বা উদার ইসলাম, এর চর্চা কিন্তু আপনি পৃথিবীর এই অঞ্চলে দেখবেন এবং তুরস্কে দেখবেন। এর বাইরে কিন্তু এই ধরনের ইসলামের চর্চা খুব বিরল।
এবং এটাই কিন্তু ছিল আমাদের আবহমান শক্তি। আমাদের যদি আমরা পিছন দিকে তাকিয়ে দেখি যে বঙ্গবন্ধু, যাকে আমরা জাতির পিতা হিসেবে এক বাক্যে মেনে নিচ্ছি এবং না মানার কোনো কারণ নেই, কারণ এই যে বাংলাদেশটা বাঙালি জাতির, কোনো জাতি রাষ্ট্রের বা কোনো স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব আপনি ইতিহাসে পাবেন না, এবং বাঙালিকে কেউ কোনো সময় শাসন করেনি যিনি বাঙালি ছিলেন। এখানে পাল, সেন, পর্তুগিজ, ব্রিটিশ, এমনকি আফ্রিকার হাবশিকৃত দেশে শাসন করে গেছে, বাঙালিকে বাঙালি কোনো সময় শাসন করেনি। তো বঙ্গবন্ধুই প্রথম সেই নেতা যিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্র উপহার দেবেন, এবং তিনি হচ্ছেন বাঙালির প্রথম ভূমিপুত্র শাসক, অর্থাৎ প্রথম বাঙালি শাসক যিনি একটি স্বাধীন বাংলাদেশকে, যেটি বাঙালি স্বাধীন রাষ্ট্রকে শাসন করেছেন। এবং তিনি যে দর্শনের উপর বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কিন্তু 4 রাষ্ট্রীয় মূলনীতি, সেখানে ধর্মের কোনো জায়গা ছিল না, ধর্মের জায়গা ছিল ব্যক্তির জীবনে। বঙ্গবন্ধু যে বলেছেন তিনি আগে মানুষ, তারপর তিনি বাঙালি, তারপর তিনি ধার্মিক ব্যক্তি, এবং তিনি যে ধার্মিক ব্যক্তি ছিলেন এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আপনি অনেকেই হয়তো তার মতো ব্যক্তি জীবনে সেই ধর্মের অনুসরণ করতে ব্যর্থ হই। তো আপনি যদি চিন্তা করে দেখেন তার যে আদর্শ, সেই আদর্শের সাথে সিলেটের যে স্পিরিচুয়ালিটি বা সিলেটের থেকে যে ইসলামের যে বিকাশ, তার কিন্তু মিল আছে। এখানে কিন্তু কোনো খলিফা শাসন করছেন না, এখানে থেকে যে ইসলামের বিকাশ, সেই ইসলাম মানুষের জীবনকে ইসলামী পথে চালিত করবে, কিন্তু রাষ্ট্রকে ডমিনেট করবে না, শিক্ষাকে ডমিনেট করবে না। এরই বঙ্গবন্ধু ছিল, আদর্শ ছিল। বঙ্গবন্ধু ডক্টর কুদরতে খোদার মধ্যে একজন বিজ্ঞানীকে শিক্ষা কমিশনের দায়িত্ব দিয়েছিলেন, একজন শিক্ষাবিদকে নন, অর্থাৎ এটি বিজ্ঞান মানুষকে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 97 সালে ডক্টর কবির চৌধুরীকে দিয়ে একটি শিক্ষা কমিশন গঠন করলেন, সেই শিক্ষা কমিশনে কিন্তু সংবিধান এবং আমাদের স্বাধীনতার শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, তারই ধারাবাহিকতায়। তো সেই যে আদর্শের মানে যেখান থেকে ধারণ করা বলে আমি বিশ্বাস করি সিলেট, সেই সিলেটটাকে, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এক কথায় প্রকাশ করলে সেই সিলেটটাকে আমি এখনও সেই জায়গায় দেখি না, বরং আমি দেখি যে একজন বিদেশি রাষ্ট্রদূত, তার উপর সিলেটে বোমা হামলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, তাকে এখানে গ্রেনেড হামলা আহত হতে হয়েছে। আমরা দেখেছি এই বছরখানেক আগেও এখান থেকে সব শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে র্যাবের অভিযানে গ্রেফতার করা হয়েছে, মানুষের হতাহত হয়েছেন। এর হয়তো সারা বাংলাদেশেই ফেনোমেননটা আছে, কিন্তু আমরা যেটা বিশ্বাস করতাম যে সিলেটের মাটিতে কখনো এটা হবে না। এবং যদি আরেকটু মাইনুটলি আমরা দেখি, এখানে আমরা দেখব যে এখানে একটা উগ্রতা, একটা সাম্প্রদায়িকতা বিরোধী সাম্প্রদায়িকতার চেতনা শিকড় গাড়ছে। তো সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে বাংলাদেশটা কোন দিকে যাবে সেটা নির্ধারণের ক্ষেত্রে সিলেটের একটা ভূমিকা আছে। সেটি আপনি স্পিরিচুয়ালি যদি হয়তো শাহজালার কথা জানেন সেভাবে চিন্তা করতে পারেন। এই অঞ্চলে প্রচুর মানুষ ইউরোপে, আমেরিকায় থাকে, তাদের পাঠানো রেমিটেন্স এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সেসব দেশের শাসন ব্যবস্থার সাথে অনেক বেশি সম্পর্কিত, তাদের কথার একটা মূল্য আছে, তাদের জাতিগত মানে তাদের একতাবদ্ধ মুভমেন্টের একটা ভ্যালু আছে। সব দিক থেকে এই সিলেটের মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সবখানে। প্রবাসী অনেক সিলেটি কিন্তু এখানে সে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং যৌক্তিকভাবেই হয়েছেন, যথার্থভাবে হয়েছেন। তো ফলে রাজনৈতিক সচেতনতা সব দিক থেকে সিলেটের একটা ভূমিকা আছে। তো এই সিলেট যদি উগ্রবাদী বা সাম্প্রদায়িক শক্তির আধিক্য দেখি আমরা, সেটি বাংলাদেশের জন্য ভালো বলে আমরা মনে করি না। তো সেই প্রয়াস থেকে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে সিলেটকে তার আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য বলছি যে আমার ক্ষুদ্র সামর্থ্য আমি একা পারবো না। তো আপনারা জানেন যে আমি একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত, তার নাম হচ্ছে সম্প্রীতি বাংলাদেশ। এবং সম্প্রীতি বাংলাদেশ একটি 71-এর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য কাজ করে যায়। আমরা গত নির্বাচনের আগেও চেষ্টা করেছি, এখনও কাজ করার চেষ্টা করছি, আমি প্যান্ডেমিকের সময় চেষ্টা করছি সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। আমরা কোনো দলের দালালি করি না, আমরা বাংলাদেশের দালালি করি এবং আমরা একটা 71-এর চেতনা বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমরা মনে করি যে সিলেটে এই চেতনার বিকাশে আমরা ভূমিকা রাখতে চাই। এবং সেই প্রেক্ষাপটে আমি যখন সিলেটে আসি, আমি কিন্তু চেষ্টা করি এখানে সুশীল সমাজের সাথে, এখানে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তাদের সাথে কানেক্টেড হওয়ার এবং তাদের সাথে কথা বলে তাদের মনের ভাবটা বোঝার এবং আমাদের যে ধারণাটা সেটা তাদের মধ্যে সঞ্চারিত করা। তারা বেশিরভাগই এই ধরনের বিশ্বাস করেন এবং তাদেরকে আরেকটু পুনর্জীবিত করা, তাদের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। স্যার অসংখ্য ধন্যবাদ। শেষ একটি স্যার প্রশ্ন আমাদের তরুণ প্রজন্মের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর
চেতনার সেই অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এখন তারই রক্তের সুযোগ্য উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এবং তিনি এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে সেই স্বপ্নের সোনার বাংলার পথে। কিন্তু স্যার, আমরা মাঝে মাঝেই দেখি সেই সাম্প্রদায়িক কালো হাত বা সেই সাম্প্রদায়িক শক্তি তারা বারবার ফনা তুলতে উদ্যত হয় এবং কেবলমাত্র দেশীয় পরিসরে নয় স্যার, আন্তর্জাতিক পরিসরেও একটি বিরাট চক্রান্তের অংশ। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু একটি বিরাট চক্রান্তের অংশ হিসেবে বারবার বাংলাদেশ পরিগণিত হয়। তো স্যার, আমাদের এই তরুণ প্রজন্মের প্রতি এই যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর কিংবা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে কোন ধরনের ভূমিকা এবং কিভাবে অংশগ্রহণ করতে আপনি দেখতে চান? তরুণদের ছাড়া কিন্তু বাংলাদেশ অচল। বাংলাদেশটা কিন্তু তারুণ্যের ফসল। আপনি যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের যাত্রাটা কোথা থেকে শুরু, ভাষা আন্দোলন থেকে, এবং সেটা কিন্তু একদল তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদেরই হাতে গড়া একটা আন্দোলন। আপনি যদি ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেন, বঙ্গবন্ধু যেদিন মারা যান তার বয়স ছিল ৫৪ বছর। তিনি যেদিন ৭ই মার্চের বক্তব্য রাখছেন তার বয়স কিন্তু তখন ৫০ও না। শহীদ তাজউদ্দিন আহমেদ, আমাদের প্রথম প্রধানমন্ত্রী, তিনি যদি মারা যান তার বয়স সম্ভবত ছিল ৪৮ বছর। অর্থাৎ বঙ্গবন্ধু কী বয়সে বঙ্গবন্ধু হয়েছেন আমরা চিন্তাও করতে পারি না। তো ফলে এটি একটি তারুণ্যের ফসল এবং তরুণরাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশ যে কনসেপ্ট, দ্য এন্টায়ার ন্যাশনাল কনসেপ্ট অফ বাংলাদেশ কিন্তু এটা খুব তারুণ্য নির্ভর কনসেপ্ট। কারণ কি, বাংলাদেশ হচ্ছে একটি জাতিরাষ্ট্র, এক জাতির এক রাষ্ট্র। ধরেন ১% মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদ দিলে, শুধুমাত্র ধর্মবাদ দিয়ে একটি দেশের সব মানুষের কথাবার্তা, আচার আচরণ, সামাজিকতা, সংস্কৃতি সব এক, এমন কোনো দ্বিতীয় উদাহরণ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আমি অনেক চেষ্টা করছি খোঁজার জন্য, ভাই রাতের শুয়ে চিন্তা করি এমন দেশ দ্বিতীয় চিনি, সে নিউ কনসেপ্ট। তো সেই কনসেপ্টের জায়গাতে তরুণদের কিন্তু লিড নিতে হবে। আজকের বাংলাদেশ যদি দেখেন, আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, কিংবা আমরা দেখছি ডিজিটাল বাংলাদেশ, কারা নিয়ে যাচ্ছে? তরুণরাই। কিন্তু সেই তরুণদেরকে কিন্তু বাংলাদেশটাকে চিনতে হবে। যেমন সাম্প্রতিক সময় আমরা দেখেছি একটি লবিস্ট বিতর্ক, আমি খুব বড় আলোচনা যাচ্ছি, এবং আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিএনপি, তারা হয়তো লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে একটি তৎপরতা চালাবার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটাই কিন্তু খালি এইটুকুভাবে চিন্তা করলে হবে না যে বিএনপি একটি রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য, সরকার আসার জন্য লবিস্ট নিয়োগ করেছে। যদি তরুণরা এই জিনিসটাকে এভাবে চিন্তা করে, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা কোনো সময় পৌঁছানো যাবে না। তরুণদেরকে যেটা বুঝতে হবে যে কেন এটা। আমার কাছে এটা মনে হয় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতাকে টার্গেট করতে গিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যে আসীন দল, তার মধ্যে গুবলেট পাকিয়ে ফেলেছে। তারা যেটা মনে করছে যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে, অর্থাৎ আওয়ামী লীগকে হটাতে হলে তাদেরকে টার্গেট করতে হবে। এই কাজটি করতে গেলে রাষ্ট্রকে টার্গেট করছে। সেজন্য তারা বলছে যে বাংলাদেশের জন্য অনুদান বন্ধ করে দাও, বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠানকে ব্যান করে দাও, তার কর্মকর্তাদের ব্যান করে দাও। তারা কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে ব্যান করে দাও, আওয়ামী লীগের প্রতি অভিযোগ তৈরি করা, তা কিন্তু করছে না। তো এটি একটি বিষয়, এটা প্রথম বুঝতে হবে যে তারা কিন্তু একটি দলকে টার্গেট করছে, তারা রাষ্ট্রকে টার্গেট করছে। অ্যান্ড তারা যে রাষ্ট্রকে টার্গেট করছে, এটি তাদের জন্য নতুন, তাও কিন্তু না। আপনি যদি ৭৫ সালের পরে বিএনপির জন্মের ইতিহাস এবং তার বিকাশটা দেখেন, ৭৫-এর 15ই আগস্ট বাংলাদেশে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সপরিবারে, তারপর কিন্তু বাংলাদেশের চলাটা খালি পিছন দিকে ছুটে চলা। মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগেই বলছিলেন একটি প্রেস কনফারেন্সে যে আজকে আমরা যে এত উল্লসিত আমাদের উন্নয়নশীল দেশের গ্র্যাজুয়েশনে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এটি 85 সালে অর্জিত হতো। অর্থাৎ আমরা নতুন করে কিছু অর্জন করিনি, আমরা অনেক দেরিতে একটি অর্জন পৌঁছালাম। এবং আদর্শিক জায়গা তো বাদই দেন, আমরা ৭৫ পর থেকে দফায় দফায় রাজাকার মন্ত্রী, রাজাকার এমপি, খুনি মন্ত্রী, খুনি এমপি কিনা পেয়েছি। আমার খুব সন্তুষ্টি থাকতো যদি আমরা অর্থনৈতিকভাবে বিকশিত হতাম। বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশকে স্বাধীন হিসেবে পেলেন, সেদিন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু ঋণাত্মকের ঘরে ছিল, -12%। বঙ্গবন্ধু যেদিন মারা যান, সেদিন এদেশের প্রবৃদ্ধি ছিল 7%। সেই 7% প্রবৃদ্ধি আবার ছুতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 96 সাল পর্যন্ত, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আবার ক্ষমতায় এসছেন। অর্থাৎ ৭৫ পর থেকে 96 সাল পর্যন্ত বাংলাদেশ কোনো সময় 7% প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। অথচ আমরা শিখে এসেছি বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ একবারে রসাতলে গিয়েছিল। বঙ্গবন্ধু যেদিন মারা যান, সেদিন বাংলাদেশের মানুষের গড় আয় ছিল $290 আশেপাশে। 1976 সালে সেটি কমে এসেছিল খুব সাধারণত $220-30 আশেপাশে। 1977 সালে জিয়া রহমান ক্ষমতা আরও জোরে সোরে আসেন, তখন সেটি কমে $170 ঘরে চলে গিয়েছিল।
এবং এই যে $290 গড় আয়, এটি অর্জন করতে বাংলাদেশকে 1988 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আমি যেটি বলতে চাচ্ছি যে বিএনপি নামক দলটির হাতে এবং তার আগে পরে যারা ছিল, বাংলাদেশে কিন্তু না আদর্শিক মুক্তি করেছে, না আধ্যাত্মিক মুক্তি করেছে, না অর্থনৈতিক মুক্তি করেছে। তরুণ সমাজকে বিষয়টা বুঝতে হবে। আজকে বিএনপি যেটি করছে তারা কিন্তু সেই আগের কাজটি করছে। এই দলটির জন্মই হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট থেকে এই দলটির জন্ম খালি ক্ষমতায় যাওয়ার জন্য না, এই দলটির জন্ম হয়েছিল যে দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে মানে উপর দাঁড়িয়ে পাকিস্তানের সৃষ্টি। যে ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমান দুটি গোত্র আছে, এই দুই গোত্রের মানুষ বাঙালি না, তারা দুটি ভিন্ন গোত্রের মানুষ, ভিন্ন গ্রহের মানুষ, তাদেরকে একজন আরেকজনের গলায় পাড়া দিয়ে আগাতে হবে। তার উপর একটা চরম জুতার বাড়ি ছিল ৭১ 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটি জাতি রাষ্ট্র হিসেবে। সেদিন কিন্তু খালি পাকিস্তান বাংলাদেশের কাছে স্যারেন্ডার করেছে তা না, সেদিন একটি নতুন কনসেপ্টের কাছে, একটি দ্বিজাতি তত্ত্ব নামক কনসেপ্টে ভরাডুবি হয়েছে। তো বিএনপির কিন্তু জন্মই হয়েছে পাকিস্তান হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশের পাকিস্তানিকরণের জন্য, বাংলাদেশকে প্রাক বাংলাদেশ যুগে ফিরিয়ে নেওয়ার জন্য। তরুণ সমাজকে বুঝতে হবে যে আমি যখন আজকে আই লাভ ইউ আফ্রিদি বা ম্যারিমি আফ্রিদি বা বাংলাদেশের স্টেডিয়ামে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা তুলে আনন্দ উল্লাস করি, আমি কিন্তু ক্রিকেট টিমকে সাপোর্ট করছি না, আমি বাংলাদেশের একদম মূলে, সৃষ্টির মূলে কুঠারঘাত করছি। আমরা 30 লক্ষ শহীদের রক্ত নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছি, 3 লাখ বীরাঙ্গনার সম্ভ্রমের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করছি। যখন আমরা কোটা বিরোধী আন্দোলনের নামে আমি রাজাকে স্লোগান দিই বা ব্যানার তুলে ধরি, তখন কিন্তু আমি জাতি হিসেবে আমার জাতিকে এবং নিজেকে অপমানিত করি। আমার প্রত্যাশা যে তরুণ সমাজ এগিয়ে যাবে, তারা ডিজিটালাইজড হবে, তারা আউটসোর্সিং করবে, তারা অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সব ঠিক আছে, কিন্তু তাদেরকে এই জায়গাটুকু বুঝতে হবে। এই জায়গাটুকু তারা যদি না বোঝে, তার পরিণতিটা কী হয় তার একটা মহড়া কিন্তু আমরা গত বছরের শুরুতে দেখেছি। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় 200 বছরের গণতান্ত্রিক ভিত্তির দেশ, গণতান্ত্রিক ঐতিহ্যের দেশ। হাজারখানেক খ্যাপাটে সাদা মানুষ মার্কিন গণতন্ত্রকে গত বছর এই সময়টাতে প্রায় ধুলা নামিয়ে নিয়ে এসেছিল। তো যদি আদর্শিক মুক্তি না ঘটে, 200 বছরে কিন্তু আপনার গণতন্ত্র, আপনার উন্নতি কোনো স্ট্রং ফুটের উপর দাঁড়াবে না। যে কেউ এই হাজারখানেক মানুষকে এক ধাক্কা নামিয়ে আনতে পারবে। যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট চান, যদি সত্যিকার 2041 উন্নত বাংলাদেশ চান, তাহলে তরুণ সমাজকে বুঝতে হবে বাংলাদেশ কনসেপ্টটা কী। এটা শুধুমাত্র স্বাধীন রাষ্ট্র না, শুধু আওয়ামী লীগের ক্ষমতা থাকা বাংলাদেশ না। এটা যদি তারা বুঝতে পারে, তাহলে বাংলাদেশের মুক্তি ঘটবে। এবং আমার প্রত্যাশা তরুণ সমাজ এই কথাগুলো একদিন বুঝতে পারবে। অনেকেই বোঝে, অনেকেই বোঝে না, সবাই বুঝুক, এটাই আমার প্রত্যাশা। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এবং বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতিতে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আপামর জনসাধারণের পক্ষ থেকে কি প্রত্যাশা করেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করি না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য স্রষ্টার কাছে প্রত্যাশা করি, যাতে তিনি দীর্ঘায়ু হন। ওই যে কথায় কথা আমাদের গুরুজনরা বলেন, আমার চুলের সমান তোমার আয়ু হোক। আমি সত্যি প্রত্যাশা করি যে আমাদের মাথায় যার যত চুল আছে সে আয়ুগুলো তার সাথে যুক্ত হোক, তিনি সুস্থ থাকুন। কারণ তিনি যদি সুস্থ থাকেন, আগামী 20-30 বছর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন, তাহলে সত্যিকার অর্থে 71-এর চেতনা বাংলাদেশ এটা পাবো। এবং আমরা হয়তো অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমার সন্তান সূর্য সুকন্যা, আমি বিশ্বাস করি তারা সত্যিকারের বাংলাদেশ পাবে যদি এই একটি মানুষ সুস্থতার সাথে বাংলাদেশকে আরও অনেক দিন নেতৃত্ব দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। স্যার আসলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং দেশরত্ন শেখ হাসিনাকে মন প্রাণ থেকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এবং আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের সপক্ষের সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করি, বঙ্গবন্ধুর চেতনা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা সবাই আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেন শতায়ু হন, দীর্ঘায়ু হন এবং সুস্বাস্থ্যের সাথে শক্ত হাতে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান ক্ষুধা, দারিদ্র্য এবং দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশে, যেই স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন। ধন্যবাদ সবাইকে।